সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন সংবাদ শিরোনাম। একেবারে বিস্তারিত। শুরুতেই ভারত পাকিস্তান সংঘাতের খবর। পাল্টাপাল্টি দোষারোপে আরও উত্তপ্ত ভারত পাকিস্তান সম্পর্ক। এরই মধ্যে ভারতে একাধিক হামলার দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। এদিকে সীমান্ত এলাকাতে হামলা অব্যাহত রয়েছে। এমন অবস্থায় সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে জরুরি অবস্থা জারির নির্দেশ দিয়েছে ভারত সরকার। নিরাপদ স্থানে পালিয়ে যাচ্ছেন স্থানীয়রা। যুদ্ধ বন্ধে শুরু হয়েছে কূটনৈতিক তৎপরতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অবিলম্বে দুই দেশকে সংলাপে বসার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার রাতেই ভারতের গণমাধ্যমে দাবি করা হয় পাকিস্তান থেকে ধেয়ে আসছে একের পর এক ক্ষেপণাস্ত্র। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে ঘরবাড়ি ছেড়ে পালাতে থাকে স্থানীয়রা। সেই সাথে পাকিস্তানে নিক্ষেপ করা অন্তত 8টি ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি জানায় ভারতের প্রতিরক্ষা বাহিনী। তবে জম্মু কাশ্মীরে হামলার অভিযোগ অস্বীকার করেছেন খোদ পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। উল্টো অভিযোগ করেন ভারত পরিস্থিতি নিয়ন্ত্রণের সুযোগ দিচ্ছে না। এদিকে সীমান্ত এলাকাতে থেমে থেমে গুলি ছুটছে উভয় দেশের সেনারা। এমন অবস্থায় ঘরবাড়ি ছেড়ে অনেকেই নিরাপদে আশ্রয় নিচ্ছেন। এরই মধ্যে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে জরুরি অবস্থা বলবৎ করার নির্দেশ দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এমন অবস্থায় শুরু হয়েছে কূটনৈতিক দৌড়ঝাঁপ। পাকিস্তান এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে এরই মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপিত হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও বলেছেন নয়াদিল্লির সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করতে আগ্রহী। এদিকে দিল্লিতে ইরান এবং সৌদি প্রতিনিধিরা সংঘাত বন্ধে আলোচনা চালিয়ে যাচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অবিলম্বে দুই পক্ষকে সংলাপে বসার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মাসুদ রানা, নিউজ 24। কাশ্মীর নিয়ে লড়ছে ভারত পাকিস্তান। চলমান সংঘাতের পেছনে আছে অস্ত্র বাণিজ্য, এমনটা মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ মনে করেন এই যুদ্ধের পেছনে রাজনৈতিক স্বার্থ আর ব্যবসায়িক স্বার্থ। তবে পারমাণবিক দুই শক্তিধর দেশের এই লড়াই বেশি দূর গড়াবে না বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ। জানাচ্ছেন প্রমা চৌধুরী। কাশ্মীর নিয়ে 4 বার সংঘাতে জড়িয়েছে ভারত পাকিস্তান। 47-এর দেশভাগের শুরুতে রক্ত ঝরেছে কাশ্মীর উপত্যকায়। এরপর 1999 সালে রক্তাক্ত হয়েছে কার্গিল। 2019 সালে পুলওয়ামা হামলার জেরে ফের সংঘাতে জড়ায় ভারত পাকিস্তান। এবার পেহেলগামে পর্যটক হত্যাকাণ্ডের জেরে রক্তাক্ত হলো 2025। পারমাণবিক ক্ষমতাধর এই দুটি দেশের মধ্যে এখন উত্তেজনা চরমে। কূটনীতিক বহিষ্কার, বিমান চলাচলের জন্য আকাশপথ বন্ধ করা সহ পাল্টাপাল্টি বেশ অনেকগুলো পদক্ষেপের ঘোষণা দিয়েছে দুই দেশই। অন্যদিকে গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সংখ্যা 140 থেকে 150, অর্থাৎ ভারতের চেয়ে পারমাণবিক শক্তিতে খানিকটা এগিয়ে আছে পাকিস্তান। এমন পরিস্থিতিতে এই যুদ্ধে চীন ও মার্কিনীদেরও স্বার্থ জড়িত আছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষক শামীম কামাল। এখানে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, অন্যান্য প্রভাবক যে শক্তিগুলি আছে, এমনকি রাশিয়া, সবারই কোনো না কোনো ইনভলভমেন্ট আছে। এই যে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধ ততদিন পর্যন্ত চালাবে যতক্ষণ পর্যন্ত তাদের স্বার্থ অক্ষুণ্ণ থাকবে। নানা অভিযোগ তুলে দুই পড়শি এখন পুড়ছে ক্ষোভের আগুনে। সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ মনে করেন এই যুদ্ধ নিছক অস্ত্র ব্যবসা। অন্যদিকে চীনও দেখতে চাইবে না দীর্ঘস্থায়ী হোক এই লড়াই। ভারতের জন্য বা পাকিস্তানের জন্য সামরিক ব্যবসা না, ব্যবসাটা হলো বাইরে যারা আছে, যারা সরবরাহটা করে। চীন কিন্তু আসলে আমি যত বুঝি যুদ্ধ চায় না। ভারত পাকিস্তানে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবার আশঙ্কা দেখছে না আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ। বাংলাদেশ নিয়ে কোনো শঙ্কা না থাকলেও বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কে সতর্ক পদক্ষেপের পরামর্শ তার। যদি এই দুটো দেশ বড় যুদ্ধের মধ্যে যায় তাহলে আমাদের কি করণীয় সেই হোমওয়ার্কটাও করা দরকার। এটা তাদের ব্যাপার, তারা হাইলি প্যাশনেট, কি ভারতীয় কি পাকিস্তানি, আমরা এর মধ্যে কোনোভাবে জড়িত না। যুদ্ধ করালে লাভের গুড় কে পাবে এ নিয়ে কূটনীতিক মহলে চলছে বিতর্ক। একই সাথে রাষ্ট্রীয়ভাবে এই যুদ্ধে বাংলাদেশের নাক গলানো উচিত না বলেও মত বিশেষজ্ঞদের। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালিতে প্রবেশের প্রবণতা আবারও বেড়েছে। চলতি বছরের এপ্রিল মাসে দেশটিতে পাড়ি জমিয়েছে ৬,৪০০ জন অভিবাসী, যার মধ্যে ৫,৭৯৬ জনই বাংলাদেশি। এমন অবস্থায় সমালোচনার মুখে পড়েছে মেলোনি সরকার। ইতালি থেকে সাইফুল ইসলামের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। একটু উন্নত জীবনের আশায় ভূমধ্যসাগরের উত্তাল পথে প্রতিনিয়ত পাড়ি জমাচ্ছেন অভিবাসীরা। মূলত লিবিয়া আর তিউনিসিয়া হয়ে উঠেছে ইতালি যাওয়ার জনপ্রিয় একটি রুট। গেল এপ্রিলে যে পথে পাড়ি জমিয়েছেন ৬,৪০০ জন অভিবাসী, যা কিনা গেল বছরের চেয়ে প্রায় ৩৫% বেশি। আর ২০২৫ সালে পর্যন্ত ভূমধ্যসাগর পথে পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালিতে প্রবেশ করেছে ১৫,৫৪৩ জন অভিবাসী। Europe has to move away from ad hoc solutions and put in place a predictable and reliable migration management system. তবে এ পথে সবচেয়ে বেশি পাড়ি জমানো অভিবাসীদের তালিকায় রয়েছে বাংলাদেশির সংখ্যা। চলতি বছরের এপ্রিল পর্যন্ত এ পথে পাড়ি জমিয়েছেন ৫,৭৯৬ জন বাংলাদেশি নাগরিক। এদিকে অবৈধ অভিবাসীদের প্রবেশ বন্ধ এবং নিজ দেশে ফেরত পাঠাতে ব্যর্থ হওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে মেলোনি সরকার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কারো জানাতে ইতালি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সাইফুল ইসলাম। সাইফুল, যেসব বাংলাদেশি উদ্ধার হয়েছে তাদের বিরুদ্ধে কি কোনো ধরনের ব্যবস্থা নিয়েছে মেলোনি সরকার? তাদের বর্তমান অবস্থা সম্পর্কে জানাবেন। সময় কিন্তু ইতালির যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তো বাংলাদেশ এবং পাকিস্তান সফর করেছেন শুধুমাত্র এই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশের জন্য, এটি বন্ধ করার জন্য। যেহেতু বাংলাদেশ এবং পাকিস্তান দুটি ছিল যুদ্ধ একটি নিরাপদ দেশ, কারণ এসব দেশগুলো যুদ্ধ ছিল না। যদিও পাকিস্তানের হিসাবটা আমাদের এখন বাদ দিতে হবে। বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে ইউরোপীয় ইউনিয়ন এবং ইতালির যে তালিকা রয়েছে নিরাপদ দেশের তালিকা, সেই তালিকা অনুযায়ী বাংলাদেশ নিরাপদ। সুতরাং এইসব দেশ থেকে আসা যে অভিবাসীরা, অবৈধভাবে আসা অভিবাসীদের কিন্তু ইতালির সরকার দ্রুত সময়ের মধ্যে তাদের আবেদনগুলো আছে সেগুলো যাচাই বাছাই প্রক্রিয়া শেষে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর যেসব প্রক্রিয়াগুলো আছে সেগুলো তো তারা কাজ করে যাচ্ছে। তবে আমরা কিন্তু ইদানিং দেখতেছি যে গত বছরের চেয়ে গত বছর বাংলাদেশের যে অভিবাসী ছিল অবৈধভাবে বাংলাদেশিরা ছিল তালিকার শেষে, কিন্তু ঠিক এই বছর 2025-এর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত যে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালিতে যারা প্রবেশ করেছে এই তালিকায় কিন্তু বাংলাদেশ এই তালিকায় কিন্তু শীর্ষস্থানে রয়েছে। এবং এসব উদ্ধার অভিবাসীদের প্রথম অবস্থায় সমুদ্র থেকে ইতালির যে দ্বীপাঞ্চল লাম্পেদুসাতে আনা হয় এবং লাম্পেদুসা থেকে তাদের যে নিকটবর্তী যে আশ্রয় কেন্দ্র, একটু বড় একটি আশ্রয় কেন্দ্র রয়েছে, সেটি হচ্ছে ইতালির এমপি কোলে, সেখানে স্থানান্তর করা হয়েছে। এবং সেখান থেকে তাদের যে আবেদন প্রক্রিয়াগুলো আছে সেগুলো যাচাই বাছাই শেষে খুব সীমিত সংখ্যক যারা আন্তর্জাতিক যেসব ক্যাটাগরির মধ্যে পড়ে, যারা ইতালিতে থাকার অনুমতি পাবে, তাদের ব্যতীত অন্যান্য যেসব নাগরিক আছেন বাংলাদেশি সহ অন্যান্য নিরাপদ দেশের যেসব নাগরিকরা আছেন তাদের দ্রুত সময়ের মধ্যে আলবেনিয়াতে পাঠানো হবে। এবং আলবেনিয়া থেকে তাদের নিজ দেশে পাঠানোর যেসব প্রক্রিয়াগুলো আছে ইতালি সরকার এগুলোই ভাবতেছেন। আসিফ, এটি ছিল আমার কাছে। সাইফুল, আপনাকে ধন্যবাদ। ইতালিতে সড়ক দুর্ঘটনায় আলামিন হাওলাদার নামে এক প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনার খবর নিশ্চিত করেন রোমের বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে দেশটির দক্ষিণাঞ্চল পাল্পমা এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত আলামিনের বাড়ি বাংলাদেশের মুন্সিগঞ্জে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করে ঢাকার পাশে থাকার কথা জানিয়েছেন এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্দা। এদিকে দেশের কর প্রশাসনের আধুনিকায়নে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির সম্পৃক্ততা আরও গভীর করার প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। ইতালির মিলানে অনুষ্ঠিত হলো এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির ৫৮তম বার্ষিক সভা, যেখানে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ।
সালেউদ্দিন আহমেদ এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্দা সহ বিভিন্ন অংশীদার প্রতিনিধিদের সামনে বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নের অগ্রগতি, চ্যালেঞ্জ এবং সম্ভাবনার একটি স্পষ্ট চিত্র তুলে ধরেন। এ সময় বাংলাদেশের টেকসই উন্নয়ন এবং সংস্কার অভিযাত্রায় দৃঢ় সহযোগিতার আশ্বাস দেন দাতব্য সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করে ঢাকার পাশে থাকার কথা জানিয়েছেন এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্দা। টেকসই উন্নয়নের জন্য দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে জলবায়ু কার্যক্রম, আঞ্চলিক সংযোগ এবং টেকসই অর্থনীতিতে এশীয় উন্নয়ন ব্যাংকের সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান অর্থ উপদেষ্টা। বাংলাদেশ থেকে আমরা চাচ্ছি এটা দিতে। অতএব প্রথমত ডিজিটালাইজেশন, মোর লোন এট সফট রেট, কনসেশনাল রেট, তারপরে আমাদের ভালনারেবিলিটি, ডিজাস্টার ম্যানেজমেন্ট, ক্লাইমেট, সেটা একটা সবচেয়ে বড় জিনিস। ওরা একটা বিরাট ওরা ওখানে ফান্ড দিচ্ছে, এখানে ওয়ার্ল্ড ব্যাংকও থাকবে। এছাড়া বাংলাদেশের টেকসই উন্নয়ন এবং সংস্কার অভিযাত্রায় দৃঢ় সহযোগিতার আশ্বাস দিয়েছে দাতা সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ছাতক ইসলামিক সোসাইটি ইউকের উদ্যোগে পূর্ব লন্ডনে অনুষ্ঠিত হয়েছে প্রবাসী মিলন মেলা। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইমাম আজমল মাশরুর। সকলের প্রতি আমার সবুজ পাগড়ি, দিস ইজ দ্য রিকগনিশন। সৌদি আরবের রিয়াদে চাঁদপুর সদর উপজেলা বিএনপির নতুন কমিটির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হারুনুর রশিদকে সভাপতি, রিপন খানকে সাধারণ সম্পাদক করে ৫১ জন বিশিষ্ট চাঁদপুর সদর উপজেলা বিএনপির নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। বাহরাইনে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক দূতাবাস বাজার ২০২৫। জাতীয় আর্টস কাউন্সিলের প্রেসিডেন্টের সহধর্মিণী মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের সাথে অংশ নেয় বাংলাদেশ দূতাবাস, যেখানে রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার এনডিসি ও তার সহধর্মিণী দিলরুবা আখতার নেতৃত্ব দেন। এ সময় হস্তশিল্প, নকশিকাঁথা, পাটজাত পণ্য ও পোশাকে ভরপুর স্টলে বিদেশিদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। বৈরুতের রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ জুবায়ের তার পরিচয়পত্র পেশ করেছেন। এই সময় উপস্থিত ছিলেন লেবাননের রাষ্ট্রপতি জেনারেল মিশেল আউন। রাষ্ট্রপতি আউন নবনিযুক্ত রাষ্ট্রদূতকে অভিনন্দন জানিয়ে তার দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। সেই সাথে বৈরুত বিস্ফোরণের পর বাংলাদেশের মানবিক সহায়তার প্রশংসা করে দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজি সহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। প্রবাসের সংবাদের সময় হলো একটা বিরতির। আরও খবর নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত জানাচ্ছি আরও একবার। রাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়া এলাকার একটি ফ্ল্যাট থেকে 2 বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে একজন বিআইডব্লিউটি এর প্রাক্তন কর্মী। শুক্রবার রাতে পশ্চিম শেওড়াপাড়া তোরাবালি মসজিদের পাশে 649 নম্বর বাড়ির 2য় তলার একটি ফ্ল্যাট থেকে মরিয়ম বেগম ও তার বোন সুফিয়া বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। মিরপুর থানা পুলিশ জানায় তারা 2টি মরদেহ উদ্ধার করেছে এবং তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল থেকে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে। জানায় বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে জানা যায় বাসাটি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহানের বাবা মহসিন মিয়ার। সচিব নাসরিন জাহান ওই বাড়ির 4র্থ তলায় বাবার সঙ্গে থাকেন। আমি ভিতরে যখন ঢুকলাম, দুইটা লাশ দেখলাম, 2 জন, একজন এক রুমে আর একজন বাইরে ফেলানো, এবং ওনার মেয়ে ওখানে বসে কাঁদতেছে। নামাজ পরে আমরা বেরিয়ে এখানে চিল্লাচিল্লি শুনলাম। চিল্লাচিল্লি শোনার পরে আমরা সব এগিয়ে আসলাম। এসে তারপরে দেখলাম এর ভিতরে আবার পুলিশ প্রশাসন চলে আসছে। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে তাদের নেতাকর্মীদের শাস্তির আওতায় আনা না হবে, ততক্ষণ আন্দোলন চলবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
রাতে শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কর্মসূচি থেকে এই ঘোষণা দেন তিনি। এ সময় তিনি আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের সকল কেন্দ্রীয় ও সহযোগী নেতাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত ও জুলাই ঘোষণাপত্রের 3 দফা দাবি জানান। এছাড়া চলমান এই কর্মসূচি অব্যাহত থাকবে জানিয়ে আজ বিকেল 3টায় শাহবাগে গণজামায়াতের ডাক দেন। পাশাপাশি দেশব্যাপী প্রত্যেক জেলা উপজেলায় এসব দাবি আদায়ে কর্মসূচি চালিয়ে যাওয়ার কথাও বলেন হাসনাত। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, আওয়ামী লীগ দলগতভাবে হত্যাকাণ্ড চালিয়েছে, তাই তাদের প্রত্যেককে শাস্তির আওতায় আনতে হবে। আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি আগামীকাল বিকাল 3টার দিকে শাহবাগে গণজামায়াত ঘোষণা করা হচ্ছে। শাহবাগের অবস্থান কর্মসূচি চলমান থাকবে। দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না আসলে সমগ্র বাংলাদেশ আবারও ঢাকা শহরে মার্চ করবে বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আহ্বান জানান, দেশের সার্বভৌমত্ব বিরোধী, স্বাধীনতা বিরোধী, জুলাই বিরোধী, গণতন্ত্র বিরোধী, ইসলাম বিরোধী, নারী বিরোধী, মানবতা বিরোধী, ফ্যাসিস্ট, সন্ত্রাসী, মুজিববাদী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাংলাদেশপন্থী সকল শক্তি ঐক্যবদ্ধ হতে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক বিবৃতিতে তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে। এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে এরই মধ্যে যোগাযোগ করেছে। তাদের সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সংস্কারের নামে কালক্ষেপণ করা হচ্ছে, দেশ ছাড়ার সুযোগ দেয়া হচ্ছে স্বৈরাচারের দোসরদের, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, অত্যন্ত সুকৌশলে ফাটল ধরানোর চেষ্টা চলছে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে। চলমান রাজনৈতিক সংকট নিরসনে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর ফার্মগেটে ইস্টার পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ খ্রিস্টান ফোরাম। অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় স্থানীয় রাজনীতিতে খ্রিস্টান সম্প্রদায়কে সুযোগ দিতে আহ্বান জানান আয়োজকরা। আমরা আপনাদের সাথে থাকতে পারি, দেশে সেবা করার সুন্দর একটা সুযোগ পাই। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংকটময় মুহূর্তে বিভাজন ও প্রতিশোধের বদলে ভালোবাসা ও ঐক্যের মাধ্যমে দেশ গড়তে হবে। আমরা একটা রাষ্ট্র চাই যেখানে সবাই সবার কথা বলতে পারবে, সমান অধিকার থাকবে এবং সে তার ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইস্টার ডে উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানান। বলেন, সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিতের মাধ্যমে সাম্য ও মানবিক বাংলাদেশ গড়তে চায় বিএনপি। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের এই মূল মন্ত্রে কিন্তু প্রতিটি ধর্মের মর্মবাণীর প্রতিফলন ঘটেছে। তারেক রহমানের বক্তব্যে চলমান রাজনৈতিক প্রসঙ্গ উঠে আসে। বলেন, সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের ঘটনায় জনমনে প্রশ্ন উঠেছে, সরকার কি সুকৌশলে ফ্যাসিবাদের দোসরদের পালাতে সহায়তা করছে? বলা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার নাকি তার এই দেশ ত্যাগের ব্যাপারে কিছুই জানে না। প্রত্যেকের মনে প্রশ্ন উঠেছে, প্রত্যেকে প্রশ্ন করছে, হয়তোবা পলাতক স্বৈরাচার এবং তাতে দোসরদেরকে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে। তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকারী দলগুলোর মধ্যে যে ঐক্য গড়ে উঠেছিল তার মধ্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে। দলগুলোর ঐক্যের মধ্যে ফাটল ধরানোর একটা ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে। পলাতক স্বৈরাচারদের সহযোগীদেরও পুনর্বাসনের ক্ষেত্রেও হয়তো তৈরি করতে চাইছে। তারেক রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার না থাকলে মানুষ তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়, গণতন্ত্রের যাত্রা ব্যাহত হয়। এমন ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। রাষ্ট্র গণতান্ত্রিক না হলে, রাষ্ট্রে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত, জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত না থাকলে জনগণকে কি ধরনের নির্মম পরিণতি ভোগ করতে হয়
বিগত 1.5 দশকের বেশি সময়কালীন ফ্যাসিবাদ স্বৈরাচারী শাসন শোষণ এর সবচাইতে বড় প্রমাণ। অনুষ্ঠানে খ্রিস্টান সম্প্রদায়ের নবনির্বাচিত পোপকে স্বাগত জানান তারেক রহমান। নবনির্বাচিত পোপকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো আরো একটা বিরতির, সঙ্গেই থাক। বিরতির পর স্বাগত জানাচ্ছি আরো একবার। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারভেজ হত্যা মামলার আসামি ফারিয়া হক টিনাকে 3 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শুক্রবার বিকালে আদালত এই আদেশ দেন। বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর জগন্নাথপুর এলাকার একটি বাসা থেকে টিনাকে গ্রেপ্তার করে পুলিশ। এ পর্যন্ত মামলাটিতে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত 19 এপ্রিল বনানীতে মারধর ও ছুরিকাঘাতে নিহত হন জাহিদুল ইসলাম পারভেজ। ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের আউটারে ঢাকাগামী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। শুক্রবার রাত 10:15টায় এই ঘটনা ঘটে। বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাকির জাহান। তিনি জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। বগিটির চাকা খুলে উল্টে গেছে। এতে করে ঢাকা চট্টগ্রাম সিলেট পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে যাচ্ছে। এটাই ছিল নিউজ 24 প্রবাসের সংবাদে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।